ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা পার্ট 1 যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম, যেটা বুকলেট সিরিজ সিতে ছিল। এখন আমরা সেকেন্ড পার্টে 101 থেকে 200 পর্যন্ত দেখব, এবং ভিডিওর একদম শেষে আমরা কাট অফ অ্যানালিসিস বা কাট অফ প্রেডিকশনটাও করব। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি আমাদের প্রশ্নগুলো দেখা। তো প্রথম প্রশ্ন বলছে, হুইচ পার্টিকুলার বন্ডিং এক্সিস্ট ইন H2O অ্যান্ড HF বাট ডাজ নট এক্সিস্ট ইন H2S, মানে H2S এ কোনটা বিদ্যমান নয়, H2O এবং HF এ রয়েছে। আমরা জানি যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনী তিনজনের সঙ্গে মেনলি করে, যেগুলো হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়। তার মধ্যে আমরা এরকম দেখেছি যে ONF এই তিনজনের সঙ্গে মেনলি করে, অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লোরিন। তো এখানে দেখো অক্সিজেন এবং ফ্লোরিন দেয়া আছে, কিন্তু H2S এর সঙ্গে তো হাইড্রোজেন বন্ধনী তৈরি করে না, তেমনি সমযোজী বন্ধনী তৈরি করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এই দুজনের সঙ্গে করে, কিন্তু হাইড্রোজেন বন্ধনী কিন্তু তোমার H2S এ বিদ্যমান নেই। তো এটার অপশন হচ্ছে সি। পরের প্রশ্ন, মোট আভ্যন্তরীণ উৎপাদন মানে হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এর মধ্যে পার্থক্য কি? আমরা আগেও দেখেছি যখন গ্রস আর নেট এই দুজনের মধ্যে কোনো পার্থক্যের কথা বলে তখন সেটা আসে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বা অবক্ষয় কতটা কম হচ্ছে সেটাই হচ্ছে গ্রস আর নেটের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করে। ঠিক আছে, সেটা মেনলি আমরা দেখেছি। আচ্ছা, আর এই নেট ইনডাইরেক্ট ট্যাক্স NIT সেটা আমরা যখন দেখি যে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট এই দুজনের মধ্যে কোনো ডিফারেন্স বলছে, ধরো কেউ বললো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আর জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তখন আমরা করি যে না, সেটা তোমার নেট ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল হতে পারে। আর যেটা নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড NFIA বলে, সেটা ডিসাইড করে আমাদের গ্রস ডোমেস্টিক আর গ্রস ন্যাশনাল, মানে ডোমেস্টিক আর ন্যাশনালের মধ্যে ডিফারেন্স। আমরা তিনটেই কিন্তু পড়ি যে কোন তিনটের মধ্যে ডিফারেন্স হলে কোনটা মানে ওই ডিফারেন্সটাকে ক্রিয়েট করে। ঠিক আছে, তো এর মধ্যে একটা বলেছে যে ডেপ্রিসিয়েশন তোমার জিডিপি আর এনডিপির মধ্যে তোমার যে ডিফারেন্স রয়েছে সেটা ক্রিয়েট করে। পরের প্রশ্ন কি বলছে, বাবরের আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে লেখেন? আমরা দেখেছি বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন বা অনুবাদ করেছিলেন আব্দুর রহিম খানি খানা। ইনি ছিলেন যে তোমার বৈরাম খাঁ যে ছিল, যার আদর মানে নিচে থেকে আকবর কাজ করতো, সেই বৈরাম খানের ছেলে ছিল এটা। ঠিক আছে, এটা হচ্ছে বৈরাম খানের সন ছিল আব্দুল রহিম খান ই খানা। তাছাড়া আমরা দেখেছি গুলবাদিন বেগম হচ্ছে তোমার হুমায়ুনের বোন ছিল, যে হুমায়ুন নামা লিখেছে। তো বাবর নামা আর হুমায়ুন নামার মধ্যে আমরা অনেক সময় কনফিউশন করে যেতে পারি। গুলবেদন বেগম কিন্তু তোমার হুমায়ুন নামা লিখেছিলেন, নট বাবর নামা। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে কে রচনা করেছিলেন, মানে বায়োগ্রাফি কে লিখেছিলেন? এটার অ্যান্সার হচ্ছে তোমার লুইস ফিশার। এই লুইস ফিশার লিখেছিলেন তোমার বায়োগ্রাফি, এবং সেই বায়োগ্রাফির নাম ছিল দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। তার বায়োগ্রাফির নাম কি ছিল? দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে বলছে বানু মুস্তাক অ্যান্ড দীপা, খুব ভালো প্রশ্ন এটা, একটা কনসেপ্টের প্রশ্ন বলেছে, যে এরকম বলে দিয়েছে যে বানু মুস্তাক আর দীপা ভাস্তি তারা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে, ডেভিড সোয়াজলে সে বুকার প্রাইজ জিতেছে। তো এই যে দুটো বই পুরস্কার হলো, একটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, একটা নর্মাল বুকার প্রাইজ, এই দুজনের মধ্যে পার্থক্য কি? আমরা যখন পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স তখন কিন্তু আমরা এইভাবে পড়েছি। খুব কি সুন্দর প্রশ্ন দিয়েছে এটা, এইভাবে আমাদের পড়তে হবে কিন্তু। যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মানে কি? ইন্টারন্যাশনাল, তার মানে ইংরেজি ভাষায় ইংরেজি বাদে অন্য ভাষায় লিখলেও চলবে, কিন্তু বুকার প্রাইজের ক্ষেত্রে সেটা সবসময় অরিজিনালি ইংলিশেই রিটেন হতে হবে। দেখো অপশন সিতে এটা লিখে আছে যে বুকার প্রাইজ সেটা বুকস যেটা রিটেন ইন ইংলিশ, বাট ইন্টারন্যাশনাল মানে কি ইংরেজি ছাড়াও অনেক কিছু ভাষায় হতে পারে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ইজ ফর দ্য বুকস রিটেন ইন আদার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটেড ইন ইংলিশ। ঠিক যেমন এই বানু মুস্তাকের ক্ষেত্রে হয়েছে, বানু মুস্তাক যে হার্ট ল্যাম্প বইটা লিখেছিল সেটা কিন্তু অরিজিনালি কন্নড় ভাষায় লিখেছে, কিন্তু দীপা ভাস্তি সেটাকে কন্নড় থেকে ইংলিশে ট্রান্সলেট করেছে। তাহলে শুধুমাত্র কে কি প্রাইজ পাচ্ছে সেটা নয়, বেসিক পার্থক্যটা জানতে হবে। কারণ আমরা দেখেছি যে আগে ম্যান বুকার বলে একটা ছিল, সে তবে সেইটাকে ম্যান বুকার প্রাইজটাকে চেঞ্জ করে কিন্তু সেটার নাম করেছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ওকে, আচ্ছা, 106 কি বলছে, যে রাইট টু প্রাইভেসি এটা ইন্ডিয়াতে তোমার কোন
জায়গায় ফেলতে পারবো আমরা। তো এটা অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল রাইট যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনফার্ম করেছিল। আমরা যখনই পড়ি মেনকা গান্ধী কেস, যখনই আমরা পড়ি মেনকা গান্ধী কেস 1978, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা আমরা জানি যে যেটা আর্টিকেল 21-এ অনেক কটাকে ঢোকানো হয়েছিল, ইনসার্ট করানো হয়েছিল অনেক কটা তোমার পয়েন্ট, তার মধ্যে রাইট টু প্রাইভেসিও ছিল, এবং সেখানটায় সুপ্রিম কোর্ট সাপোর্ট করেছিল যে ইয়েস, রাইট টু প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল রাইট কনফার্মড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমরা অনেকে অ্যান্সার কিন্তু বি করে চলে আসবো, কিন্তু মেনকা গান্ধী কেসে যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখবে রাইট টু প্রাইভেসিকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ঢোকানো হয়েছে। দ্য লিডার অফ খারওয়ার অর সোফাহুর, এইটার মুভমেন্টের তোমার ইয়ে কে ছিল, লিডার কে ছিল, এটা আমাদের প্রশ্ন বলেছে। তো আমাদের এটার প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে ভাগীরথ মাঝি। ভাগীরথ মাঝি ছিল এই যে তোমার মুভমেন্টটা হয়েছিল তার লিডার। অ্যাকচুয়ালি মুভমেন্টটা কবে হয়েছিল? 1874 সালে হয়েছিল মুভমেন্টটা। ঠিক আছে, 1874-এ হয়েছিল। মেনলি ছোট নাগপুরে হয়েছিল, এটা সাঁওতালদের একটা মুভমেন্ট টাইপের ছিল, এবং হয়েছে হচ্ছে ছোট নাগপুর প্ল্যাট, মানে ছোট নাগপুরের ওইখানটায়। ঠিক আছে, ছোট নাগপুরে হয়েছিল। এদের মেন ছিল হচ্ছে এরা ওই একটা প্যারালাল সেলফ গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল, যাতে ওই আমরা তোমার ইংরেজদের বেশি ট্যাক্স দেবো না, এক্সেট্রা নিয়ে, জমি দেবো না, এক্সেট্রা নিয়ে এই বিদ্রোহটা হয়েছিল। তো খারোয়ার আর সোফাহুর মুভমেন্টের লিডার হচ্ছে আমাদের ভাগীরথ মাঝি। 108 কি বলছে? হোমেজ ওয়াজ পেড টু থিরুভাল্লালুর, হু ওয়াজ হি, হোয়াই ইজ হি ফেমাস ফর, কেন সে ফেমাস? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। ভালো প্রশ্ন, টাফ প্রশ্ন। যে থিরুভাল্লালুর একটা সেলিব্রেটেড তামিল পোয়েট ছিল এবং ফিলোসফার, দার্শনিকও ছিল। সে তিরুকুরাল একটা বই লিখেছিল, তামিল টেক্সট, যেখানটায় 1330টা শর্ট তোমার কাপলেটস ছিল। হলো, তাহলে এটা অপশন এ। 109 কি বলছে? 109 বলছে দ্য লিডার অফ রিয়াং আপরাইজিং ইন ত্রিপুরা। ত্রিপুরাতে যে রিয়াং আপরাইজিং হয়েছিল 1942-43-এ, সালটা দেখেই বুঝতে পারছো 1942 মানে এরা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ইন্সপায়ার্ড বাই কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো এটা আমরা দেখেছি। এটার অ্যান্সার কি হচ্ছে? এর নাম হচ্ছে রিতান মানি রিয়াং। এনার গোটা পুরো নাম ছিল রিতান মানি রিয়াং। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মেনলি মানে পার্থক্য ইয়েটা কেন করেছিল মুভমেন্টটা, কারণ তখন ফোর্সড লেবার এবং হেভি ট্যাক্সেশন চাপাতো তোমার ব্রিটিশরা, সেই জন্য তার এগেনস্টে লড়াই করার জন্য রিতান মানি রিয়াং এই রিয়াং আপরাইজিংটা স্টার্ট করেছিলেন কবে? 1942 থেকে 43। এটাও একটা ভালো টাফ প্রশ্ন। হুইচ অফ দ্য সিটিজ ওয়াজ নট ফাউন্ডেড বাই ফিরোজ শাহ তুগলক? আমরা আগের দিনই পড়ছিলাম ফিরোজ শাহ তুগলক মেনলি 4টে সিটি বানিয়েছে, তার মধ্যে হিসারও ছিল, জনপুরও ছিল, তার বাবা জনা খানের নাম অনুসারে জনপুর করেছিল, তারপর ফাতেহাবাদ ছিল, আর একটা ছিল ফিরোজাবাদ। তাহলে এই 4টে তো মেনলি করেছিলেন, তাহলে এর মধ্যে কি আসছে না? ফতেপুর আসছে। আমরা জানি ফতেপুর আকবর তৈরি করেছিলেন। তাহলে এটা অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন বি হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে অপশন বি ফতেপুর, কারণ এটা বলেছে কোন শহরটি প্রতিষ্ঠা করেননি। কমন প্রশ্ন এটা, এটা কিন্তু টাফ প্রশ্ন নয়। তারপর কি বলছে? একটা বস্তু দূরত্বের অর্ধেক অংশ 10 মিটার/সেকেন্ড বেগে গিয়েছে এবং অবশিষ্ট অর্ধেক অংশ 40 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করেছে, তাহলে সমগ্র যাত্রাপথে গড় বেগ কত? আমরা এটা ফর্মুলা দিয়েই করে দিই, সেটা হচ্ছে 2xy/x+y ফর্মুলা দিয়ে করে দিই। তাহলে এটা কত আসবে? 2 × 10 × 40/10+40 মানে 50 হয়ে গেল। তাহলে উপরে কত হলো? 2 × 10 × 40 বাই নিচে হচ্ছে 50, তো কাটাকুটি করলে 5, এদিকে 8, তাহলে দেখো 16 আসছে। তাহলে 16 মিটার/সেকেন্ড হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। আমরা যদি দেখি এখানটায় দেখো 4-এর গ্যাপ, এখানটায় 6-এর গ্যাপ, এখানে 8-এর গ্যাপ, তাহলে এখানে কত আসবে? 10-এর গ্যাপ আসবে, মানে 20 + 10 মানে অ্যান্সার আসবে 30। অপশন বি। হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ প্ল্যান হলিডে? প্ল্যান হলিডে মানে কোনটা? বা বিরতি, পরিকল্পনা বিরতি। আমরা জানি যে 1965 সালে যেটা আমাদের তোমার ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, তারপরেই কিন্তু এটা শুরু করেছিল। তো 1966 থেকে 69 এটাকে আমরা প্ল্যান হলিডে বলি, মানে 3 নম্বর পর, থার্ড প্ল্যানের পর কিন্তু আর 4 নম্বর না হয়ে প্ল্যান হলিডেটা হয়েছিল। প্রতি হেক্টর ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে? সব থেকে বেশি পরিমাণ কার্বন কোথায় রয়েছে? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে সব থেকে বেশি রয়েছে। এটা কিন্তু একটা ডিফিকাল্ট প্রশ্ন। তো সুন্দরবনের ম্যানগ্রোভ বনে। নিম্নলিখিতের মধ্যে সৈন্যদের নগদ অর্থ মানে ইন ক্যাশ কাদের স্যালারি দেওয়া হতো সৈন্যদেরকে, কার সময়? আলাউদ্দিন খিলজি। আমরা কিন্তু এটা পড়েছি, যথেষ্ট ইম্পর্টেন্ট। তার কাছে একটা তোমার লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মিও ছিল এবং তাদেরকে তিনি নগদও কিন্তু বেতন দিতেন। তাহলে এটার অপশন হচ্ছে অপশন বি।
কোন প্রাচীন শাস্ত্রে তমসমা জ্যোতির্গম এই শব্দটি লেখা রয়েছে? এটার অ্যান্সার অনেকে আমরা কনফিউশন করব, মুন্ডক উপনিষদ করার চেষ্টা করব, কিন্তু এটা কিন্তু মুন্ডক উপনিষদ নয়, এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। অ্যান্সার হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। যদি মানে বলা হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে ফ্রম ডার্কনেস লিড মি টু দ্য লাইট, মানে অন্ধকার থেকে আমাকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাও, আমাকে লিড করো, এটার হচ্ছে মানে। অনেক সময় পরীক্ষায় এটার মানে আসতে পারে, তাহলে এটার মানে হচ্ছে ফ্রম ডার্কনেস লিড মি টু দ্য লাইট। এবার প্রশ্ন হচ্ছে মুন্ডক উপনিষদ কি রয়েছে? এটাও তো আমাদের শোনা শোনা লাগছে। এখানটায় রয়েছে তোমার সত্যমেব জয়তে। এই যদি কখনো প্রশ্ন আসে যে সত্যমেব জয়তে কোথায় লেখা আছে, তাহলে তোমাকে বলতে হবে মুন্ডক উপনিষদে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, 117, এটা খুব ভালো প্রশ্ন। আমরা 117টা পরে করব, একদম লাস্টে, ঠিক আছে? লাস্টের দিকে নজর রাখবে, এটা কিন্তু যত সব থেকে বেস্ট কোশ্চেন বলতে 117টাই বলা যেতে পারে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? কোনটা ওয়েস্ট বেঙ্গলে নেই? আমরা অপশন এলিমিনেট করে দেখছি মানুষ। আমরা তো জানি যে মানুষ হচ্ছে আসাম, তাহলে বাকি তিনটেকে নিয়ে কি ভাবার অপশন আছে? নট বলেছে, অবস্থিত নয়, তাহলে অ্যান্সার আসবে মানুষ, বায়োস্ফিয়ার রিজার্ভ, কারণ সেটা আসামে রয়েছে। ওকে। নিচের কোনটি সানরাইজ সেক্টর? সানরাইজ সেক্টর মানে উদীয়মান শিল্পক্ষেত্র। আচ্ছা, নয় বলেছে, ঠিক আছে। তো উদীয়মান মানে যার একটা পোটেনশিয়াল রয়েছে। দেখো এআই অ্যান্ড আইটি, এ তো একটা উদীয়মান, পোটেনশিয়াল অনেক রয়েছে। তারপর মহাকাশ প্রযুক্তি, স্পেস টেকনোলজি, অনেক বেশি তোমার পড়াশোনা হচ্ছে এটা নিয়ে। ফুড প্রসেসিং, এটাও একটা তোমার সানরাইজ সেক্টর। কিন্তু বস্ত্র শিল্প বা টেক্সটাইল, তো সেই তোমার ট্র্যাডিশনাল, বহুকাল ধরে হয়ে আসছে, তাহলে এটাই অ্যান্সার আসবে, যেহেতু এটা ট্র্যাডিশনাল সেক্টর, নট সানরাইজ সেক্টর। পরের প্রশ্ন আবার কি বলেছে? আবার একই প্রশ্ন, যে 20 মিটার সেকেন্ডে গেছে আর একটা 30 মিটার/সেকেন্ডে গেছে, তাহলে সমগ্র যাত্রায় বস্তুটির গড় কত হবে? এটাও সে একই ফর্মুলায় করে দিতে পারি, 2 × 20 × 30/20 + 2xy/x+y, তাহলে কত আসবে? 2 × 20 × 30/50, তাহলে 50, মানে শূন্য শূন্য কাটলাম, এখানে 4 কাটলাম, 4 × 3 = 12, 12 × 2 = 24, তাহলে 24 মিটার/সেকেন্ড। ওকে। ফর্মুলা অফ ক্লোরাইড অফ অ্যান এলিমেন্ট এম ইজ MCl4, তাহলে একটা ফর্মুলা দিয়েছে MCl4, যার মলিকুলার ওয়েট দিয়েছে 154 এবং ক্লোরিনের দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি এম এর মানটা বের করতে পারি, মলিকুলার ওয়েট এম ইন্টু এখানটায় 35.5, তার সঙ্গে 4টে ক্লোরিন আছে, মানে M প্লাস, সেটা যোগ করলে আমার আসছে 154। তাহলে এম এর মান কত আসছে দেখো, 154 - 142, এটা 142 আসছে। তার মানে আসছে হচ্ছে 2 আর 32, তাই না? 32 আসছে তো, 32 না তো, সরি, 12 আসছে। এম এর মান আসছে 12। এবার প্রশ্ন করেছে যে সেটার অক্সাইডের মান বের করো, তার মানে MO2 বের করতে দিয়েছে। MO2 মানে কি 12, আর অক্সিজেনের তো আমরা জানি 16, তাহলে 16 × 2, তাহলে 32 + 12 কত আসবে? 32 + 12 আসবে 44, 44, তাহলে এটার অ্যান্সার 44। এটা কিন্তু একটা কেমিস্ট্রির ভালো প্রশ্ন দিয়েছে, যেটা ক্লাস 10 বা 11 থাকতো। অ্যাভারেজ মার্কস বলেছে, একটা শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীদের প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 52 আর 42। ওই শ্রেণীর সকল ছাত্রীদের গড় 50 হলে ছাত্রদের শতকরা হার কত? উপস্থিত ছাত্রদের, ঠিক আছে। আচ্ছা, এখানে কি প্রশ্ন বলেছে দেখো, দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড অবটেন্ড বাই দ্য বয়েজ অ্যান্ড গার্লস এত, ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ অল স্টুডেন্টস এত, দেন দ্য পার্সেন্টেজ অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে কতজন রয়েছে। তাহলে এটা আমরা জানি যে বয়েজ ধরো 52 পেয়েছে আর গার্লস হচ্ছে 42 পেয়েছে আর টোটালে 50 পেয়েছে, এগুলো আমরা অ্যালিগেশনে করে দিই, তাই না? এটা যদি বয়েজ হয়, এটা যদি গার্লস হয়, অ্যালিগেশন করে দিই। অ্যালিগেশন এখানে কত আসছে দেখো, 50 - 42 মানে 8, এখানে 52 - 50 মানে 2, তার মানে 4:1 হলো কার রেশিও? বয়েজ ইস টু গার্লসের রেশিও। বলেছে বয়েজরা কত রয়েছে, তাহলে বয়েজ কজন রয়েছে? 4 জন রয়েছে টোটাল। 4 + 1 মানে 5-এর মধ্যে, ইন্টু 100 করলে তো অ্যান্সার আসবে। তাহলে 4-এর 5 × 100 করলে কত আসে? 80%। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, 80%। এগুলো আমরা অ্যালিগেশন দিয়ে কিন্তু সোজা করতে পারি, যখন দুটো জিনিস মিলিয়ে একটা জিনিসের কথা বলা হয়। কি বলছে, যে ভার্সাইয়ের যে সম্মেলন হয়েছিল 1919 সালে, দ্যাট ইজ প্রথম বিশ্বযুদ্ধ থামানোর যে সম্মেলন হয়েছিল, সেখানটায় জাতীয় কংগ্রেসের মতামত তুলে ধরার জন্য কাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠানো হয়েছিল? এটার অ্যান্সার কিন্তু বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, এনাকে পাঠানো হয়েছিল। ওকে। মাস অফ অ্যাটম বা পরমাণুর ভর কে নিয়ন্ত্রণ করে? আমরা জানি প্রোটন অ্যান্ড নিউট্রন, এই দুটোই নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের ভেতরে, এবং এই দুটোই কিন্তু পরমাণুর ভরকে নিয়ন্ত্রণ করে। নিচের জোড়গুলির মধ্যে তোমার কোনটা ভুল বা কোনটা ঠিক, এরকম টাইপের একটা প্রশ্ন বলেছে। এটাও কিন্তু একটা ডিফিকাল্ট প্রশ্ন। যদি বলছে কুচবিহার পাইন, কুচবিহারে কিন্তু পাইন পাওয়া যায় না। কুচবিহারটা হচ্ছে তোমার একটা সমতলের মধ্যেই পড়ে, তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু পাইন পাওয়া যায় না। মেনলি পাইন পেতে গেলে তোমাকে দার্জিলিং এর যেতে হবে। তাহলে দেখো 3 নম্বরটা তো হতে পারে না অ্যান্সার। ওকে। তারপর যদি দেখি
সাউথ চব্বিশ পরগনা, দেখো সাউথ চব্বিশ পরগনা তো ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা, এবং বাঁকুড়া শাল এটাও ঠিক আছে। কুচবিহারও ভুল, এমনকি পূর্ব মেদিনীপুরে বাবু বাবু পাওয়া যায় না, এটাও ভুল। এটাও কিন্তু অনেক টাফ প্রশ্ন, এখানটায় দুটো ঠিক হবে, মানে অনলি টু। এই যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে দুটো প্রশ্ন আমাদের ঠিক হবে। ওকে, আচ্ছা, 125 হলো। তারপর 126, নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? এটা আমরা অনেক ভুল করি। আমরা আগেও পড়েছি যে অক্সিজেনেটেড ব্লাড যে নিয়ে যায়, সবসময় যদি আর্টারি বলে, আর্টারি বা ধমনী, তার কাজ হচ্ছে তোমার অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাওয়া। আর ভেন্স বা শিরা যদি বলে, তার কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা। কিন্তু যখনই অপশনে পালমোনারি বা ফুসফুস এই ওয়ার্ডটি যুক্ত হয়ে যায়, তখন এদের কাজটা কি হয়, উল্টো হয়ে যায়। তার মানে যখন বলবে যে অক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে, তাহলে করার কথা যদি এক আর্টারির, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে, পালমোনারি ভেন্স। আবার যদি উল্টো প্রশ্ন করে যে কে ধরো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবার যদি আমাকে এরকম পালমোনারি ওয়ার্ডটা থেকে যায়, তাহলে হিসাব মতো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করার উচিত ভেন্সের, কিন্তু পালমোনারি ওয়ার্ড যুক্ত হয়ে গেল, তাই সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পালমোনারি আর্টারি। এটা কিন্তু বারবার প্রশ্ন আসে, আমরা অনেক সময় ভুল করে দিই বেসিক কনসেপ্টে, যে অক্সিজেনেটেড ব্লাড তো তোমার আর্টারি দিয়ে যায়। এটার অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে পালমোনারি ভেন্স বা ফুসফুসীয় শিরা। হু ওয়াজ ফার্স্ট সিলেক্টেড বাই গান্ধীজি ফর হিজ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ? আমরা আগেও দেখেছি, এবং এই প্রশ্নটা অনেক সিজিএলও বহুবার এসছে। সেটা হচ্ছে প্রথম যদি বলে আচার্য বিনোবা ভাবে, তাকে প্রথম সত্যাগ্রহ হিসেবে 1940-তে যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু হয়েছিল, ব্যক্তিগত সত্যাগ্রহ, সেখানটায় এটা করা হয়েছিল। মানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের আগে ব্যক্তিগত ক্ষেত্রে বলা হয়েছিল যে তুমি এসে দেখো, এটা দেখো। জওহরলাল নেহরু যদি বলা হয়, জওহরলাল নেহরু ছিল সেকেন্ড সত্যাগ্রহ। ফার্স্ট ছিল বিনোবা ভাবে, সেকেন্ড ছিল তোমার জওহরলাল নেহরু। আর যদি বলে যে থার্ড কে ছিল, থার্ড ছিল তোমার হচ্ছে ব্রহ্মা দত্ত। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, ব্রহ্মা দত্ত। ইনি ছিলেন থার্ড সত্যাগ্রহ টু স্টার্ট দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন 1940। মোস্ট অ্যাবান্ডান্ট এনজাইম, জীবজগতে সব থেকে বেশি পাওয়া যায় এমন এনজাইমের নাম কি? এর অ্যান্সার হচ্ছে রুবিস্কো। ঠিক আছে, অপশন ডি, রুবিস্কো হচ্ছে অ্যান্সার। এটাও কিন্তু একটা টাফ প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন সেকেন্ডারি সেক্টর ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট সোর্সেস অফ ন্যাশনাল ইনকাম? আমরা সবসময় দেখেছি যে সেকেন্ডারি মানে প্রাইমারি মানে প্রডিউসিং, আর মানে কৃষিকাজ এক্সেট্রা, আর সেকেন্ডারি মানেই হচ্ছে তোমার কিছু তৈরি করা, ম্যানুফ্যাকচারিং। তাহলে সবকটা অপশনের মধ্যে দেখো কনস্ট্রাকশন ওয়ার্ডটা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যাচ্ছে, মানে সিনোনিম টাইপের হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার আসবে অপশন ডি, দ্যাট ইজ নির্মাণ। বাদ বাকি কিন্তু সবই হচ্ছে টার্সিয়ারি বা সার্ভিসিং, সার্ভিস দিচ্ছে, তার মানে টার্সিয়ারি প্রকল্প। আচ্ছা, একটা গাড়ি যখন একটা সরল পথে চলে, তখন কি হচ্ছে, চলতে থাকে, তখন জিপিএস মানচিত্রের নিচের ডান কোণায়, ধরো এতটা জিপিএস মানচিত্র রয়েছে, নিচের যে ডান কোণা রয়েছে সেখানটায় উত্তর দিক নির্দেশিত হয়, মানে এই দিকে যেতে বলছে। এখন গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? তাহলে 90 ডিগ্রি যদি বাম দিকে বাঁক নেয়, তাহলে এই দিকে যাচ্ছিল, এবার সাডেনলি ও বাম দিকে নিচ্ছে, তাহলে বাম দিক মানে কোনটা? এই দিকে যাচ্ছে 90 ডিগ্রি একদম বাম দিকে, তাহলে এটা তো ওয়েস্ট হয়ে গেল। আমরা জানি তো এরকম ভাবে, যেটা ওয়েস্ট এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাহলে ওয়েস্ট হয়ে গেল, তার মানে পশ্চিম দিকে হবে। তাহলে এটার অ্যান্সার হলো অপশন এ। আদা একটি কাণ্ড, মানে জিঞ্জার একটা স্টেম, কেন? কারণ হতে পর্ব এবং পর্ব মধ্য রয়েছে, মানে নোডস অ্যান্ড ইন্টার নোডস রয়েছে। আর খাদ্যদ্রব্য সঞ্চয় কে করে? পাতা করে। ক্লোরোফিলের অনুপস্থিত হয় না, ক্লোরোফিলও থাকে এখানটায়। তাহলে এটা কেন হলো, যে আমাদের অ্যান্সার হচ্ছে নোডস অ্যান্ড ইন্টার নোডস, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লোরোফিল মেনলি পাতায় থাকে। আচ্ছা, কি বলছে, যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন, মানে ভালোভাবে পড়াশোনা করলে তুমি ভালো উপার্জন করতে পারবে। বলছে কোনটি নিশ্চিতভাবে সঠিক বলা যেতে পারে? সুমন ভালো উপার্জন করেন তাই তিনি উচ্চশিক্ষিত। উল্টো তো বলছে এটা, বলছে যদি উচ্চশিক্ষিত হয় তাহলে তুমি ভালো উপার্জন করবে। এখানে বলছে সে ভালো উপার্জন করে। ধরো সুমন হচ্ছে সুমনা, সে হচ্ছে ধরো ইনস্টাগ্রামে রিল বানায় এক্সেট্রা বানায়, তাহলে স্বাভাবিকভাবে সে তো ধরো পড়াশোনা খুব একটা করেনি, কিন্তু ভালো উপার্জন করছে। তাহলে আমি রিলার্সদের বলছি, তাহলে সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারছে না যে উপার্জন করলে সে উচ্চশিক্ষিত হবে। নিরক্ষর ব্যক্তিরা ভালো উপার্জন করতে পারেন না, না এটাও ঠিক নয়। নিরক্ষর রয়েছে কিন্তু ধরো কোনো পলিটিক্যাল লিডার্সে জয়েন করে নিয়েছে পলিটিক্যাল পার্টিতে, তাহলে সে ভালো উপার্জন করতে পারবে। ভালো আয়ের অধিকারী সকল ব্যক্তি অবশ্যই উচ্চশিক্ষিত নন। নেগেটিভটা বলা যাচ্ছে না যে ভালো আয় করছে মানেই সকল ব্যক্তি উচ্চশিক্ষিত, যেমন আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের দেখছি তারা তো নয়, তাহলে এটাও হবে না। এইটা বলা যাচ্ছে উচ্চশিক্ষিত সকল ব্যক্তিরই ভালো উপার্জন থাকে। এটাই তো বললো যে উচ্চশিক্ষিত হলেই তোমার ভালো উপার্জন হয়, তাহলে শুধু ভালো হয়ে তোমাকে দেখতে হবে অপশনটা, আর কিছুই কিন্তু ছিল না। আচ্ছা, সাইক্লোন নিয়ে বলছে যে বায়ুচাপের পার্থক্যের জন্য ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। একদমই তাই, বায়ুচাপের পার্থক্যের জন্যই হয়। কারণ সাইক্লোনের ক্ষেত্রে আমরা দেখেছি মাঝে হচ্ছে লো প্রেশার থাকে আর বাইরে হাই প্রেশার থাকে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে এরকম করে বায়ু চলে আসে। সেই জন্য এখানটা কি হয়, এখানটা একটা মানে তোমার একটা সাইক্লোন তৈরি হয়।
তাহলে এয়ার প্রেশারের জন্য তো তৈরি হয়, এটা ঠিক। অধিকাংশ ঘূর্ণিঝড় ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ জলের উপরে ঘটে, এটাও ঠিক। যে যদি একটা সাইক্লোনকে তৈরি হতে হয় তাহলে কিন্তু তার একটা ওই তোমার ট্রপিক্যাল সাইক্লোনকে তৈরি হওয়ার জন্যই একটা ওয়ার্ম ওশিয়ান ওয়াটার কিন্তু লাগে, এবং সেটাও মানে টিপিক্যালি ধরো 26.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে কোনো একটা টেম্পারেচার লাগে। আর একটা বলছে ঘূর্ণিঝড়ের চোখ ঘন মেঘের আস্তরণ থাকে এবং তাপমাত্রা সর্বনিম্ন হয়, এটাও কিন্তু ঠিক। যে অ্যাকচুয়ালি অনেক সময় প্রশ্ন আছে যে সাইক্লোনের যে আই সেটা কি সব থেকে বেশি মানে মানে স্টর্মি, তা কিন্তু নয়। আই হচ্ছে সব থেকে শান্ত, একদম কাম অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে, একদম কাম। কিন্তু এখানটায় লোয়েস্ট অ্যাটমসফেরিক প্রেশার থাকে, সব থেকে কম তোমার প্রেশার থাকে, এবং তোমার জেনারেলি লোয়েস্ট টেম্পারেচারও কিন্তু থাকে। তাহলে এটাও ঠিক। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 1, 2, 3। এটাও কিন্তু একটা ট্রাক প্রশ্নের মধ্যে আমরা ফেলবো। 1, 2, 3 সিজিএল লেভেলের প্রশ্ন দিয়ে দিয়েছে, সিজিএল মেন্সে যেরকম প্রশ্ন থাকে। 134 কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। রাশিয়া লুহানস্ক এবং ডোনেস্ক এই অঞ্চলের জন্য মানে ইউক্রেনের যে ভূখণ্ড সেটা দখল করেছে, এটা কিন্তু ঠিক কথা। আমাকে বলেছে ইনকারেক্ট বা রং, এটা সত্যি কথা। দ্য ওয়ার স্টার্টেড ইন ফেব্রুয়ারি 2022, এটাও ঠিক কথা। রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন ওয়াজ ড্রিভেন বাই ডিজায়ার টু স্টপ ইটস ইন্টিগ্রেশন ইন্টু নেটো বা ইউ, এটাও ঠিক কথা। এটা কিন্তু ভুল, মানে এটার অ্যান্সার আসবে, কারণ ক্রিমিয়া কিন্তু রিসেন্টলি হয়নি, ক্রিমিয়া করা হয়েছে 2014 সালে, এ বহুকাল আগের কথা। ক্রিমিয়া বহুকাল আগে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছিল, এটা তো আবার ফ্রেশ একটা ওয়ার তৈরি হয়েছে। তো ক্রিমিয়াটা অ্যান্সার আসবে, কারণ এটা 2014 নিয়ে নেওয়া হয়েছে। কি বলছে? মাই টু ফিঙ্গার্স অন এ টাইপরাইটার এক্সেট্রা অনেক কিছু বলেছে, দিয়ে প্রশ্ন করেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ম্যানুফ্যাকচার অফ ফাউন্টেন পেন্স। তবে এখানটায় রিজনিং লাগিয়ে কিন্তু প্রশ্ন করা যেত। ভোল্টাস কি করে? ভোল্টাস তো আমরা জানি এসি বানায়। তারপরে হুন্ডাই কি বানায়? হুন্ডাই অটোমোবাইল বা গাড়ি বানায়, হুন্ডাইয়ের সব কার ফাস রয়েছে। আর কোয়ার আর যেটা কির্লোস্কার কি করে? ইঞ্জিন তৈরি করে, পাম্প তৈরি করে, হেভি মেশিন তৈরি করে। তার মানে তিনটে তো বাদ চলে গেল, এটা তো পেন তৈরি করে না। তাহলে এমনিতে সেলারের পেনও আমরা নাম শুনেছি, এটা কিন্তু রিজনিং লাগিয়ে খাটা যায়, না জানলেও তো এরকম কিছু কিছু অপশন থাকে যেটা না জানলেও আমরা করতে পারি। তাহলে এটা অ্যান্সার কি হলো? অপশন বি। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ লোকেটেড টু দ্য টপিক ক্লোজেস্ট টু দ্য টপিক অফ ক্যান্সার। অনেক এটার অ্যান্সার কি দুর্গাপুর করে আসছো, কিন্তু কৃষ্ণনগর এটার অ্যান্সার হওয়া উচিত। কারণ কৃষ্ণনগরের আমরা যদি দেখি যে টপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি, তাই না? 23.5 ডিগ্রি নর্থে রয়েছে এটা। আর যদি দুর্গাপুর দেখি, দুর্গাপুরটা ওই মোটামুটি 23 পয়েন্ট, মানে দুর্গাপুরটা তোমার 23 পয়েন্ট কাছাকাছি, মানে লোকেটেড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 23.5-এই অবস্থিত, ঠিক আছে। আর তোমার কৃষ্ণনগরটাও খুব কাছাকাছি, কিন্তু কৃষ্ণনগরটাও খুবই কাছাকাছি, কিন্তু এটার অ্যান্সার অনেক সময় কৃষ্ণনগর নেয়, মানে ডাব্লিউবিসিএস যে অ্যান্সারটা নেয় স্ট্যান্ডার্ড অ্যান্সার হিসাবে, সেটা কিন্তু তোমার কৃষ্ণনগর তোমার নিয়ে থাকে, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা এটার অ্যান্সার কিন্তু কৃষ্ণনগর করতে পারি, কারণ ডাব্লিউবিসিএস কৃষ্ণনগর নেয় যেহেতু দেখা গিয়েছে। হুইচ অ্যামেন্ডমেন্ট, মানে কোন সংশোধনীর মাধ্যমে এমার্জেন্সি ডিক্লারেশনের ক্ষেত্রে রিটেন অ্যাডভাইসটাকে ক্যাবিনেটের যে রিটেন অ্যাডভাইস সেটাকে ম্যান্ডেটরি করা হয়েছিল। আমরা জানি যে 42 অ্যামেন্ডমেন্ট যেটা 1976 ছিল, সেখানটা অনেক কিছু নেগেটিভ জিনিস করা হয়েছিল, সেটাকেই পজিটিভ করা হয় কোন অ্যামেন্ডমেন্টে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। তাহলে এটার অ্যান্সার আসবে তোমার অপশন ডি। ডিপেন্ডেন্স রেশিও বা নির্ভরশীলতার অনুপাত, এটার অ্যান্সার আসবে রেশিও অফ নন ওয়ার্কিং এজ পপুলেশন টু ওয়ার্কিং এজ পপুলেশন। মানে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনের এজ, কিন্তু এটা অনেক সময় পরীক্ষায় আছে যে ওয়ার্কিং এজ যে পপুলেশন থাকে বা কর্মক্ষম জনসংখ্যা, সেটার এজের গ্যাপটা কত। আমরা জানি 15 থেকে 64 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ থাকে তাদেরকে আমরা ওয়ার্কিং তোমার মানুষ বলি, ওয়ার্কিং পিপল বলি। আর তার আগে দ্যাট ইজ 0 থেকে 14 পর্যন্ত তারাও নন ওয়ার্কিং, এবং অ্যাভাভ 65 তারাও কিন্তু তোমার নন ওয়ার্কিং, ঠিক আছে। মানে 65 থেকে অ্যাভাভ 65 থেকে তোমার নন ওয়ার্কিং সমস্ত লোক। কারণ আমরা দেখেছি আগেও যে 14 বছরের বাচ্চা নিচের বাচ্চাদের তো কাজ করানো যাবে না, সেটা আর্টিকেল 23-এই বলা আছে। আর 65 উপরে হবে না। তো 15 থেকে 64 পর্যন্ত তাদেরকে তোমার কর্মক্ষম জনসংখ্যা বলা হয়। এখানটা অ্যান্সার কি? যে নন ওয়ার্কিং পপুলেশন সেটা কতগুলো ওয়ার্কিং এজ পপুলেশনের থেকে, সেটার উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্সি রেশিও। কারণ ওরা তো কাজ করতে পারবে না, ওরা ধরো কর্মক্ষম যারা মানুষ আছে তাদের উপরই ভর করে তারা জীবন জীবিকা নির্বাহ করবে। ওকে, ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এমন কোন মৌল থেকে পারমাণবিক শক্তি তৈরি করা সম্ভব? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন কিন্তু। থোরিয়াম, আমরা জানি এটা কেরালায় পাওয়া যায়, যেটাকে বলা হয় মোনাজাইট স্যান্ড। এই মোনাজাইট স্যান্ডে তো থোরিয়াম অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেটাকে আমরা হিসেবে ইউজ করতে পারি তোমার পারমাণবিক শক্তি তৈরির ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে। আর যদি ধরো প্রত্যেকের
পরমাণু ক্রমাঙ্ক জিজ্ঞেস করে। আমরা জানি অ্যাক্টিনিয়ামের হচ্ছে 89, নেপচুনিয়াম হচ্ছে তোমার 93, কপার হচ্ছে 29 আর থোরিয়াম হচ্ছে 90। পরীক্ষার অনেক সময় এগুলোও দিয়ে দেয়। যেটা দেখলাম আমরা থোরিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90। হু অ্যামং দ্য ফলোইং ডিসাইডেড ওভার দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? আমরা জানি মহাকাশ্যপ প্রথম চেয়ারম্যান ছিল। যদি মোগালিবুদ্দা তিসা, এটা হচ্ছে থার্ড কাউন্সিল যেটা রাজগীরে হয়েছিল, তার ছিলেন। আর তাছাড়া আমরা সেকেন্ডারটা পড়ি যে সবকামী, যেটা বৈশালীতে হয়েছিল, সবকামী তার প্রিসাইড ওভার করেছিল সেটা। আর 4 নম্বর যেটা তোমার জম্মু কাশ্মীরে হয়েছিল কনিষ্কের সময়, সেটা কিন্তু তোমার বসুমিত্র আর অশ্ব ঘোষ ছিল। তো বসুমিত্র হচ্ছে চেয়ারম্যান ছিল, আর অশ্ব ঘোষ ছিল ভাইস চেয়ারম্যান হচ্ছে অশ্ব ঘোষ। তো এই চারটে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন পরীক্ষা আসে, এবং কোথায় কোথায় হয়েছে এবং কার কার সময় হয়েছে সবকটা ইম্পর্টেন্ট। দেখো তার মধ্যে একটা প্রশ্ন দিয়েছে, তার মানে ইজি কোশ্চেন এটা। হুইচ ইনসিডেন্ট প্রম্পটেড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হান্টার কমিশন? আমরা জানি হান্টার কমিটি বা হান্টার কমিশন দুটো হয়েছিল, একটা 1882 সালে, একটা 1919 সালে। 1882 যেটা হয়েছে সেটা এডুকেশন পারপাস, আর 1919 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে জালিয়ান ওয়ালাবাগের যে ম্যাসাকার হয়েছিল 23শে এপ্রিল 1919। এ ডেট কিন্তু ইম্পর্টেন্ট থাকে, যে 23শে এপ্রিল 1919 যেটা ছিল তার জন্য ইম্পর্টেন্ট হয়েছিল, এবং তার জন্যই এই ঘটনাটা করা হয়েছিল। তাছাড়া আমরা জানি পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে 1905 সালে, আর কমাকাতার মারি হচ্ছে 1914 সালে হয়েছিল। তাহলে এটার অ্যান্সার কোনটা হলো? অপশন সি। নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় যে গোল টেবিল বৈঠক হয়েছিল, দ্যাট ইজ 1930 থেকে শুরু হয়েছিল, তার মানে 31 আর 32 সালের যে দুটো সেশন হয়েছিল সেখানটায় কাকে ডাকা হয়েছিল? সেখানটায় কিন্তু ডাকা হয়েছে মোহাম্মদ ইকবাল। দেখো এদের নামের মধ্যে আমরা কিন্তু মোহাম্মদ, এদের ইকবালটা অনেক শোনা, কারণ আমরা জানি সারে জাহাঁ সে আচ্ছা, এই কথাটা কে বলেছিল? এই উক্তিটা বা স্লোগানটা কিন্তু মোহাম্মদ ইকবাল দিয়েছে। ঠিক সেরকম ভাবে আরেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে পাকিস্তান শব্দের প্রথম কয়েন কে করেছিল? চৌধুরী রহমত আলী। এবং সালটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে 1933 সালে কিন্তু তোমার চৌধুরী রহমত আলী পাকিস্তান যে ওয়ার্ডটা সেটাও কয়েন করেছিল। এই দুটোই ইম্পর্টেন্ট, মোহাম্মদ ইকবাল অ্যান্ড চৌধুরী রহমত আলী। এটার অ্যান্সার কি হলো? মোহাম্মদ ইকবাল। আচ্ছা, এ প্ল্যানেট অফ মাস এম, মানে এম ভরের একটা গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপাতে ঘুরছে। মানে এটা ধরো বিশাল ব্যাসার্ধ আর, এবং এম ভাবে ঘুরছে। এখন বলছে গ্রহটিকে অর্ধ পরিধি বরাবর ঘোরাতে অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? এই কোশ্চেনটা আমরা অনেকেই ভুল করে এসেছি আমার মতে। সবাই হয়তো বলবে যে F × 2 পাই, আর আমরা F × πr করে চলে এসেছি, কিন্তু তা কিন্তু এটার অ্যান্সার নয়। অ্যাকচুয়ালি এটার কনসেপ্ট কি? আমাদের যে বলটা ফোর্স থাকে সেটা কিন্তু সবসময় এরকম করে রেডিয়াস দিকে কেন্দ্রের দিকে আসে, এটা হচ্ছে ফোর্সের অভিমুখ। আর যেটা ভেলোসিটি হয়, সেই ভেলোসিটির অভিমুখটা কোন দিকে হয়? এরকম ট্যানজেন্ট বরাবর। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কের ফর্মুলা কি হয়? F × dx × cos θ। এই থিটার মান হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে থিটার মান যখন বসাবে তখন কত? cos 90 আসে, আর আমরা জানি cos 90 এর মান আসে 0। cos 90 এর মান 0, তাহলে এটার অ্যান্সার কি আসবে? 0। যেহেতু অ্যাঙ্গেল দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল, সে মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে, সেই জন্য এটার অ্যান্সার কিন্তু 0। আমরা অনেকেই F × πr করে চলে এসেছি, আমার মতামত এটা। আচ্ছা, হোয়াই অ্যান্টিবায়োটিক্স আর নট প্রেসক্রাইব টু কিল ব্যাকটেরিয়া? আমরা জানি যে অ্যান্টিবায়োটিক্স যেগুলো হয় সেগুলো কিন্তু সবসময় ব্যাকটেরিয়াল ফেভার, যেগুলো হয় ব্যাকটেরিয়াকে আমরা মারার জন্য ইউজ করি, কিন্তু ভাইরাসকে মারার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করি না। কেন? কারণ ভাইরাসের সেল ওয়াল নেই, এমনকি তাদের ওন মেটাবলিক মেশিনারিও নাই যে দ্যাট ক্যান বি টার্গেটেড বাই অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স কাজই তাই সেল ওয়ালকে অ্যাটাক করা, বা মেটাবলিক যে তোমার মেশিনারি আছে সেটাকে অ্যাটাক করা। তো যার নেই তাকে কি করে করবে? তাই ব্যাকটেরিয়ার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি তোমার অ্যান্টিবায়োটিক, কিন্তু ভাইরাসের জন্য ইউজ করা যায় না। ওকে, আচ্ছা, তারপর বলছে তার নেম অপারেশন পোলো। আমরা জানি যে 1947 সালে যখন আমরা স্বাধীন হই, তখন বেশ কয়েকটা প্রিন্সলি স্টেট বলছিল আমরা ভারতবর্ষের সঙ্গে আসবো না। তার মধ্যেই ছিল একটা জুনাগড়, যেখানটায় 1948 সালে তোমার একটা পুলিশি অ্যাকশন হয়, এবং তার মাধ্যমে যে হায়দ্রাবাদ ছিল, হায়দ্রাবাদের নিজাম, তাকে ভারতের মধ্যে ইনক্লুড করা হয়। সেটা হচ্ছে হায়দ্রাবাদে হয়েছিল, যার নাম ছিল অপারেশন পোলো, এবং সেটা হয়েছে 1948 সালে। যদি বাদ বাকি দেখা যায় জুনাগড়, এই জুনাগড়ের কিন্তু যা রাজা ছিল, আর সেটা হিন্দু মেজরিটির জায়গা ছিল, কিন্তু তার রাজাটা যেহেতু মুসলিম ছিল সে কিন্তু পাকিস্তানে চলে গিয়েছিল। যদিও সেখানটা একটা প্লেবিসাইড হয়, মানে একটা গণভোট বা রেফারেন্ডাম হয়, এই রেফারেন্ডামে সমস্ত মানুষ যোগ দেয় যে আমরা ইন্ডিয়াতে আসবো, সেই জন্য তারাও কিন্তু ইন্ডিয়াতে যোগদান করেছিল। আর যদি দেখি আমরা জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হরি সিং বলেছিল আমি স্বাধীন হয়ে থাকবো, কিন্তু যখন পাকিস্তান তাকে আক্রমণ করে তখন অক্টোবর মাসে 26শে অক্টোবর 1947-এ সে কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, আর অক্টোবর 26-এ কাশ্মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে,
আর অপারেশন পেলো হায়দ্রাবাদ। দ্য ইয়ার 2026 সেটা ডিক্লেয়ার্ড বাই ইউনাইটেড নেশন অ্যাজ দ্য ইয়ার অফ, এটার অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ ওমেন ফার্মার্স, যে সমস্ত মহিলা চাষি রয়েছে তাদের জন্য একটা ইন্টারন্যাশনাল ইয়ার করেছে, ঠিক আছে। তার আগে একটা বছরটা সম্ভবত ইন্টারন্যাশনাল ডে অফ মিলেটস ছিল, ঠিক আছে। ট্যাক্স ইম্পোজ অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কমোডিটি ইজ নোন অ্যাজ, আমরা কাস্টমসে কাজ করি, একদমই আমাদের কাজই হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের উপর ডিউটি বসানো, তাহলে এটা কাস্টম ডিউটি থাকবে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা একটা টাফ প্রশ্ন, ইজ প্রাইমারিলি পার্টনারশিপ বিটুইন, অ্যান্সার হচ্ছে লোকাল কমিউনিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এই দুজনের মধ্যে তোমার একটা ফরেস্ট, এটাই হচ্ছে পার্টনারশিপ যেখানটায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেটাকে তৈরি করা হয়। পরের প্রশ্ন কি বলছে, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজ বাই 20%, মানে দৈর্ঘ্য হচ্ছে 20% হ্রাস করেছে আর একটাকে 20% বৃদ্ধি করেছে। আমরা এই সমস্ত ফর্মুলা আমরা জানি যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ভাবে করি, তাহলে হ্রাস করেছে মানে -20, তাহলে 20 বাড়িয়েছে তাহলে -20 ইন্টু 20 বাই 100, দেখো 20 কেটে গেল, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে কত -4% হলো, -4% মানে 4% হ্রাস, তো অপশন বি। তোমরা এটাকে রেশিও মেথডেও করতে পারো, এটাতে একদমই ডাইরেক্ট ফর্মুলা ওয়াইজ। একটা এনক্লোজার বা একটা ঘেরা জায়গায় কিছু কাক আর গরু রয়েছে, সেখানে 30টে মাথা রয়েছে, তো এরকম তো এখানে কেউ রাবণ নেই যে সবার কারো 10টা মাথা, সবারই একটা করেই মাথা, তাহলে ধরো কাউ প্লাস হচ্ছে ক্রো, এদের মাথা কত, মাথা হচ্ছে 30, দিয়ে বলছে 100টা পা থাকে, কাউয়ের কটা তোমার কাকের কটা পা, দুটো, তার মানে আমরা করলাম দুটো পাতা এই পা প্লাস হচ্ছে কাউয়ের হচ্ছে 4টে, তাহলে 4c ইজিক্যাল টু কত 100, তাহলে এখানটা দেখো 2 দিয়ে কাটাকাটি করলে আসছে 2c প্লাস ক্রো ইজিক্যাল টু 50। এবার তুমি তুমি এই এটাকে এখানটায় লেখো যে সি প্লাস ক্রো ইকাল টু দেখো 30, মাইনাস করলে দেখো ক্রো ক্রো কেটে যাচ্ছে, তাহলে সি এর মান কত আসছে 20, তাহলে সি যদি 20 আসে তাহলে এখানে ক্রো কত আসবে 30 - 20, তাহলে ক্রো আসছে তোমার 10টা আর কাও আসছে তোমার 20। এখন প্রশ্ন কি বলেছে যে কাও এবং ক্রো মানে গরু আর কাকের মধ্যে অনুপাতটা 20:10, তার অ্যান্সার কত 2:1, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরকম টাইপের বারবারই কিন্তু অপশনে থাকে। বলেছে কার্তিকি গনজালভেস আর গুনিত মোঙ্গা এই দুজন মিলে একটা ডকুমেন্টারি বানিয়েছিল, তার জন্য 2023 সালে সেরা পেয়েছে। আমরা কিন্তু এটা ওই 2023 শুনে ভাববো যে আরে বাপরে এত পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ভারতের যেগুলো পেয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ছিল। দেখবে কেরালার হাতি নিয়ে একটা গল্প ছিল, সেটা হচ্ছে এলিফ্যান্ট হুইসপারার্স, এটা ডকুমেন্টারি টাইপের, তাহলে এটা অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। হু অ্যামং দ্য ফলোইং কল্ড আরউইন অ্যান্ড গান্ধী টু মহাত্মাস, কে দুটো মহাত্মা বলেছিল ওদের, সরোজিনী নাইডু হচ্ছে অ্যান্সার, মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নয়, সরোজিনী নাইডু, দ্যাট ইজ অপশন বি, তাদেরকে দুটো মহাত্মা বলেছিল। এই সমস্ত মহাত্মা বলে পটিয়ে পাটিয়ে 1931 সালে গান্ধী অ্যারোইন যে প্যাক্টটা হয়েছিল সেটাকে মানে করিয়ে দিয়েছিল এই সমস্ত পটিয়ে, ঠিক আছে। তো দুটো মহাত্মা কে বলেছিল, সরোজিনী নাইডু। আমরা জানি সরোজিনী নাইডু 1925-এ একমাত্র একবারই কংগ্রেস সেশনের তোমার প্রেসিডেন্ট ছিল। আচ্ছা কি বলছে, একটা 1 মিটার লম্বা 1 সেমি স্কোয়ার, দেখো সব সেমিতে আছে, তাহলে আমি এটাকে করে দিলাম 100 সেন্টিমিটার লম্বা, তাহলে 100 সেমি লম্বা এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতব তারের রোধ এত, রোধাঙ্ক কত, আমরা ফর্মুলা কিন্তু জানি আর ইজিক্যাল টু রো এল বাই এ, যেখানে আর হচ্ছে রোধ, রো হচ্ছে রোধাঙ্ক, তাহলে রোধ মানে 10 ইকুয়াল টু রো ইন্টু 100/1 সেমি স্কোয়ার, কাটাকুটি করলে কত আসছে, সরি 100/1 সেমি স্কোয়ার, হ্যাঁ, তাহলে তো 1 আসছে, রো এর মান দেখো 1 আসছে, তাই না, আর ইজিক্যাল টু রো এল বাই এ, এটাতে 100, তাহলে এটা 10 বলেছে, 10 ইজিক্যাল টু 100/এ প্রস্থচ্ছেদ বলেছে 1 সেমি স্কোয়ার, তাহলে কাটাকুটি হলো 10 মানে 1, তাহলে এটার মান কত আসবে, এটার মান আসবে 1, জাস্ট ফর্মুলা বসাবে অঙ্ক হয়ে যাবে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা আমরা অনেক ভুল করি, আমরা কি ভাবি জলদাপাড়া মানেই জলপাইগুড়ি আছে নাকি তাই ভাবি, কিন্তু না, জলদাপাড়া কিন্তু রয়েছে আলিপুরদুয়ারে। আর যদি বলে যে তোমার গরুমারা কোথায় রয়েছে, তাহলে কিন্তু গরুমারা রয়েছে জলপাইগুড়িতে, এইটা আমরা অনেক সময় ভুল করি, ঠিক আছে, যে গরুমারা থাকে জলপাইগুড়িতে আর জলদাপাড়া থেকে আলিপুরদুয়ারে, এটাও কিন্তু বহুবার প্রশ্নটা রিপিট করেছে। আচ্ছা, আমরা অনেক সময় এই প্রশ্নটা দেখে ইনস্টলমেন্ট দেখে পালিয়ে গিয়েছি, ইনস্টলমেন্ট ভেবে, কিন্তু এটা কোনো ইনস্টলমেন্টের প্রশ্ন নয়। কি বলেছে যে একটা ব্যক্তির সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটা ঋণ পরিশোধ করতে হয়। 18টি কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন তার ঋণের এখনো 60% পরিশোধ হয়ে গেছে, তাহলে 60% ইজিক্যাল টু কি 18, এটাই তো বলতে হয়েছে, বলছে মোট কতগুলো ছিল, তাহলে 100% ইকুয়াল টু কত বের করলে অ্যান্সার আসবে, তাহলে কত 18/60 ইন্টু 100, 0 0 কাটলাম, 6 আর 3 গেল, তাহলে কত আসছে অ্যান্সার 30, তাহলে এটার অ্যান্সার 30। এটা কোনো কিন্তু ইনস্টলমেন্টের অঙ্ক ছিল না। তারপরে কোন 3টে আফ্রিকার দেশ নিজেকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে নাম প্রত্যাহার করেছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এর অ্যান্সার হচ্ছে বুরকিনা ফাসো, মালি এবং নাইজার, এই 3জন হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে, নিজেদের নাম উইথড্র করেছে। হুইচ আমেরিকান প্রভিন্স
হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দিওয়ালি অ্যাজ এ স্টেট হলিডে? এটার অ্যান্সার হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া দিওয়ালিকে একটা স্টেট হলিডে হিসেবে রিকগনাইজেশন দিয়েছে। হু প্লেড দ্য রোল অফ মিডিয়েটার? মিডিয়েটার হিসেবে কে কাজ করেছে? আমরা জানি যে মিডিয়েটার হিসেবে মানে টোটাল 3 জন কিন্তু কাজ করেছিল, ঠিক আছে? তার মধ্যে এখানটায় আমাকে অ্যান্সার কোশ্চেন দিয়েছে তোমার, কে কে একজন করেছে। তো আমরা জানি 3 জনের মধ্যে ছিল, এক হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু ছিল, একটা ছিল তোমার এম আর জয়কার, ঠিক আছে, এম আর জয়কার ছিল, জয়কার। আর আরেকজন ছিল ভি এস শ্রীনিবাস শাস্ত্রী, শ্রীনিবাসা শাস্ত্রী। এই 3 জন মিডিয়েটর হিসেবে কাজ করেছিল যখন গান্ধী আয়রনিক প্যাক্ট হয়েছিল 1931-এ। তবে এর মধ্যে কোনটা অ্যান্সার আছে? তেজ বাহাদুর সাপ্রু। তাহলে এটার অ্যান্সার অপশন সি, তেজ বাহাদুর সাপ্রু। তারপরে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছে? আমরা জানি 1784 সালে। গভর্নর জেনারেল জিজ্ঞেস করেছে। দেখো ওয়ারেন হেস্টিংস কবে থেকে ছিল? 1772 থেকে 85 পর্যন্ত ছিল। তাহলে 84 তো এর মধ্যেই পড়ছে, তাহলে ওয়ারেন হেস্টিংস এটাই। আমরা বারবার বলি যে প্রত্যেকটা গভর্নর জেনারেলের টাইম পিরিয়ডটা মুখস্থ করতে, তাহলে দেখো এই অ্যান্সারটা হয়ে যেত। লর্ড কর্নিস কবে থেকে ছিল? 1786 থেকে 93 পর্যন্ত। ওয়েলেসলি ছিল 1800, এই তোমার 1798 থেকে 1805। আর রবার্ট ক্লাইভ ছিল 1899 থেকে 1905। সবগুলো আমরা কিন্তু মুখস্থ করবো, মনে রাখবো ইম্পর্টেন্ট গুলো, ঠিক আছে? তার বলছে কোন কান্ট্রিতে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টিং স্টেশনটাকে তৈরি করেছিলেন? অ্যান্সার হচ্ছে তোমার জার্মানি। জার্মানিতে তৈরি করেছিলেন, ঠিক আছে? একটা ভার্ডিক্ট দেওয়া হয়েছিল, যেখানটায় 7 জাজ একটা বেঞ্চ বসেছিল এবং সেখানটায় সাব ক্যাটাগরাইজেশন অফ শিডিউল কাস্টের কথা বলা হয়েছে 2024 সালে। এটা এই লিটিগেশনটা কার মধ্যে হয়েছিল? মামলাটা হয়েছিল ভি চিন্নায়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? অপশন এ। এটা একটা টাফ প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইন্স্যুরেন্স ইজ রিলেটেড টু লস অফ ওয়েলথ? মানে সম্পদের ক্ষতি। জীবন বিমা হচ্ছে জীমার ক্ষতি, মানে তোমার জীবনের ক্ষতি। শস্য বিমা হচ্ছে শস্যের ক্ষতি। সামাজিক বিমা হচ্ছে তোমার সোসাইটি থেকে বাঁচার জন্য। তাহলে এখানটা অ্যান্সার কি আসবে? সাধারণ বিমা, জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সে একটা ফিজিক্যাল ওয়েলথের কথা বলা থাকে, যে তুমি ফিজিক্যাল ঘর ইত্যাদিতে তোমার হয়, ধর বন্যার জন্য চলে গেল, তাহলে সেখানটায় টাকাটা তোমাকে দেয়া হবে। তারপর কি বলছে? তারপর প্রশ্ন বলছে যে দ্য লিডার অফ খাকসার মুভমেন্ট, খাকসার মুভমেন্টের লিডার কে ছিল? এটার অ্যান্সার হচ্ছে তোমার ইনায়াতুল্লাহ খান মাসরিকি, ঠিক আছে? এর আরেকটা নাম ছিল আল্লামা মাসকিরি। এর নাম হচ্ছে আরেকটা নামে ডাকা হতো আল্লামা মাসকিরি। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা হয়েছিল ওই 1931 লাহোরে এটা হয়েছিল, ঠিক আছে? খাকসার মুভমেন্ট মেইন কাজ কি ছিল? ওদের মেইন কাজ ছিল যে ব্রিটিশ যে রুল ছিল, রুলিং চলছে, সেখান থেকে আমাদের ইন্ডিয়াকে ফ্রি করা, ঠিক আছে? এটাও টাফ প্রশ্ন। 169 কি বলছে? 14 গ্রাম অফ নাইট্রোজেন হ্যাজ এন নাম্বার অফ মলিকিউলস। তুমি বলো নাইট্রোজেনের এমনিতে কত হয়? 28। আমরা জানি যে এক মোলে এন সংখ্যক অণু থাকে, মানে এক এক মোলে সমান সংখ্যক অণু থাকে। প্রত্যেকটা জিনিসেরই কি এক মোল পরিমাণে সমান সংখ্যক অণু থাকে, তাই না? যেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা টাইপের বলি। তো দেখো নাইট্রোজেনের তো অ্যাকচুয়ালি 14 × 2 মানে 28। তার মানে 28-এ তোমার কত থাকবে সেটা বের করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারি এক মোলে কত আছে। এখানে বলেছে যে 14 গ্রামে এন নাম্বারস থাকে, তাহলে 28 গ্রামে কত থাকবে? 2 এন নাম্বারস থাকবে। তার মানে এই 2 এন নাম্বারসটা কত হচ্ছে? এক মোলে 2 এন নাম্বারস করে থাকে। এবার দেখো NO2 যদি আমি বের করি, NO2 হচ্ছে 14 প্লাস 16 ইন্টু তোমার 16 × 2 মানে কত আসছে? দেখো 32 আর 14 হচ্ছে তোমার 46। তার মানে 46 গ্রাম NO2 মানে এক মোল NO2, তাই না? আর আমরা প্রত্যেক ক্ষেত্রে জানি যে প্রত্যেক মোলে মানে সমপরিমাণে এক মোলে সমান সংখ্যক অণু থাকে। তো আমি এখানে দেখলাম যে এক মোলে যদি 2n থাকে, তাহলে এক্ষেত্রেও এক মোলে 2nই থাকবে। তাহলে এটার অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে অপশন বি। এটাও কিন্তু কেমিস্ট্রি একটা খুবই ভালো প্রশ্ন। অ্যান্সার হচ্ছে অপশন বি। হু রোড দ্য বুক গান্ধী ভার্সেস তোমার লেনিন, মানে কংগ্রেস ভার্সেস সিপিএম এরকম টাইপের। এটা হচ্ছে S.A. গান্ধী, ঠিক আছে? S.A. গান্ধী হচ্ছে লিখেছিলেন গান্ধী ভার্সেস S.A. দাঙ্গে তিনি লিখেছিলেন গান্ধী ভার্সেস লেনিন এই বইটি। টোটো, টোটো এমনিতেও পশ্চিমবঙ্গে বহু পরিমাণে দেখা যায় এবং ট্রাইবাল গ্রুপও রয়েছে টোটো। তো সেটা কোন জায়গায় পাওয়া যায় সেটা প্রশ্ন করছে। এটার অ্যান্সার হচ্ছে আলিপুর দুয়ারে পাওয়া যায়, মানে তোমার নর্থ দিকে পাওয়া যায়। এবং এটাকে পিভিটিজি হিসাবে কিন্তু তোমার ডেজিগনেট করা হয়েছে, মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। অবস্থা খুবই খারাপ এদের, ঠিক আছে? সেই জন্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এদেরকে বলা হয়েছে। আচ্ছা 172 কি বলছে? দুটো বৈষ্ণব ব্রাদার্স রূপ আর সনাতন এদেরকে উচ্চ পদে কে বসিয়েছিলেন? আমরা ইলিয়াস শাহ মানে জানি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, যেটা ইলিয়াস শাহী বংশ ধরে শুরু হয়েছিল 1342 সময় মোহাম্মদ বিন তুগলকের সময়। ইলিয়াস শাহী বংশ যাওয়ার পর হোসেন শাহী বংশ এসেছিল এবং আলাউদ্দিন হোসেন শাহ হচ্ছে সেই হোসেন শাহী বংশ যেটা ছিল সেই হোসেন শাহী বংশের ফাউন্ডার। আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু তিনিও এই হোসেন শাহী হোসেন শাহের সমকালীন।
তার মানে তিনি একটা তোমার টলারেন্ট ছিল টুয়ার্ডস হিন্দু ধর্ম। সেই জন্য দুটো বৈষ্ণব ভাই ছেলে মানে ভাই রূপ এবং সনাতন দুজনকে কিন্তু একটা বড় পোস্টে বসিয়েছিলেন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? আলাউদ্দিন হোসেন শাহ। এই প্রশ্নটাও কিন্তু থাকে যে চৈতন্য মহাপ্রভু কার সময় আবির্ভূত হয়েছিলেন? অ্যান্সার করতে হবে তোমাকে আলাউদ্দিন হোসেন শাহ, হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। ওকে, হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন পিকস ডাজ নট বিলং টু দ্য হিমালয়ান রেঞ্জ? আমরা সবকটা দেখো কেটু বাদ দিয়ে, কেটু হচ্ছে কারাকোরাম রেঞ্জে থাকে, ঠিক আছে, কারাকোরাম রেঞ্জে, বাদ বাকি তিনটেই হচ্ছে হিমালয়ান রেঞ্জে। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে কেটুই বা গডওয়িন অস্টিন, অপশন বি। লিডার অফ একা মুভমেন্ট, লিডার অফ ইকা মুভমেন্ট হচ্ছে তোমার মাদারি পাসি। এটা ওই 1921 থেকে 22-এর সময় হয়েছিল। এরা ইন্সপায়ার্ড হয়েছিল কিসের মাধ্যমে? আচ্ছা, এরা মেনলি ওই অসহযোগ আন্দোলনের সমসাময়িক, তার মানে অসহযোগ আন্দোলন দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল। এবং এদেরও মেন ইয়ে ছিল যে বেশি যেটা ট্যাক্স বসায়, ট্যাক্স বা হাই রেটস বসায় ট্যাক্সের, সেই জিনিসটাকে আমরা কি করব, মানে কমানো করব, এদের এগেনস্টে আমরা কাজ করছি। এবং এটা মেনলি যদি বলে কোথায় হয়েছিল, মডার্ন ডে ইউপিতে হয়েছিল, উত্তরপ্রদেশে এটা হয়েছিল। মাদারি পাসি হচ্ছে একা মুভমেন্ট করেছিল, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং এপ, মানে কোন এপটা, মানে বনমানুষটা হোমোস্যাপিয়েন্স যেটা আধুনিক মানুষ তার খুব কাছাকাছি? এটার অ্যান্সার আসবে তোমার শিম্পাঞ্জি অ্যান্ড বনোবো, ঠিক আছে। এদের সঙ্গে আমরা দেখা গেছে যে 98.7% ডিএনএ এর একটা মিল রয়েছে, মানে এটার ম্যাচ রয়েছে। ওকে, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরে হ্যাঁ প্রশ্ন, এবার এই প্রশ্নটা দেখো কোনো অপশন এলিমিনেট করা, মানে অপশন করারই দরকার না, অপশন এলিমিনেট করে করা যাবে। এখানে কি বলেছে? এক্স বাই ওয়াই হচ্ছে 3/4, তার মানে যে কটা গিভেন অপশন আছে তার মধ্যে এক্স আই, দেখো এক্স আর ওয়াই এর মানে জিজ্ঞেস করছে, তার মানে এদের মধ্যে এটা 3:4 বজায় থাকা উচিত। দেখো 6:9 এর কে যদি 3 দিয়ে কাটি তার মানে কি এটা দেখো 2:3 আসছে, তাহলে এটা হবে না। দেখো এটা 3:4 2 দিয়ে কাটলে তাহলে এটাই অ্যান্সার আসবে। আর কোথাও দেখো 3:4 নেই, কিন্তু এটা 4:3, এটা 2:1। তাহলে কিছু না করে অপশন এলিমিনেট করে আমি বলে দিতে পারি অপশন বি। তাহলে আমি এটা কেন অঙ্ক করতে পারবো যাবো, তোমার সময়টা কমবে। এরকম কিন্তু কনসেপ্ট তোমার সিজিএল ডাব্লিউবিসিএস এর মেন্সে কাজে দেবে। হুইচ অর্গানাইজেশন লর্ড দ্য লেভার অ্যালন এআই? অ্যান্সার হচ্ছে এইমস নিউ দিল্লি। এইমস নিউ দিল্লি একটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে নেভার অ্যালন এআই তৈরি করেছিল, ঠিক আছে। কৃষ্ণ রাজা সাগর ড্যাম আর মেট্টুর ড্যাম, এইটা আমাদের অনেক কনফিউশন হতে পারে। যখনই আমরা কৃষ্ণ রাজা দেখবো না, তখন আমরা কৃষ্ণ অ্যান্সার করতে চলে আসবো, কিন্তু অ্যাকচুয়ালি নয়। মেট্টুর ড্যাম আর কৃষ্ণ রাজা সাগর ড্যাম যেটা রয়েছে সেটা কাবেরী নদীর উপর তৈরি রয়েছে, ঠিক আছে। আর যদি বলে নাগার্জুন শ্রীসাইলাম ড্যাম, ঠিক আছে, নাগার্জুনা ড্যাম, তখন কিন্তু আমাকে বলতে হবে সেটা হচ্ছে কৃষ্ণা রিভারের মধ্যে রয়েছে, মানে অর্জুন সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতো, সেই হিসাবে কৃষ্ণ রাজা। কিন্তু মেত্তুর অ্যান্ড কৃষ্ণা রাজা রিভার এটা কিন্তু কাবেরীর উপরে থাকে। আমরা অনেক ভুল করি, অ্যান্সার আমরা কৃষ্ণা করে চলে আসি কৃষ্ণা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে কাবেরী। একটা অসবুজ বা নন গ্রিন পাতা সেটা কি করে ফুড সিনথেসিস করে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। মানে পাতাটিতে সবুজ ক্লোরোফিল থাকে, এমন নয় যে সবুজ ক্লোরোফিল একদম অ্যাবসেন্ট থাকে, হয়তো পাতাটা অরঙিন হয়ে গেছে, মানে সবুজ হয়ে গেছে অসবুজ, কিন্তু ভেতরে ক্লোরোফিল থাকে। সেটা হচ্ছে অন্যান্য রঞ্জক পদার্থের ভেতরে আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু সেটাই মেনলি কাজ করে, খাবার যেটা সংশ্লেষ করে সেটা ওই সবুজ ক্লোরোফিলই কিন্তু করে। 180 কি বলছে? অ্যামং দ্য ফলোইং ইন্ডাইসেস হুইচ ওয়ান অফ ইজ নট ইউজড ফর কনস্ট্রাকশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? মানে একটা মানব উন্নয়ন সূচক। তুমি দেখো স্বাস্থ্য অবভিয়াসলি মানব উন্নয়নের একটা সূচক, শিক্ষা, আয় সবই, কিন্তু প্রাইস তো এটা ইকোনমিক্স রিলেটেড, তাহলে প্রাইস ইন্ডেক্স নিশ্চিতভাবে অ্যান্সার আসবে, যেখানটায় হিউম্যান ডেভেলপমেন্টটা প্রাইস ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না। হু অ্যামং দ্য ফলোইং প্রেজেন্টেড দ্য ফেমাস কোহিনুর ডায়মন্ড টু এম্পারার শাহজাহান? এম্পারার যে শাহজাহান ছিল তাকে কোহিনুর ডায়মন্ডটা কে দান করেছে? এবার দেখো এই প্রশ্নটাতে তুমি যদি অপশন এলিমিনেট করো তাহলেও কিন্তু তুমি পেরে যেতে পারো, কারণ এখানটা কি বলেছে? এখানটাই বলেছে তোমার বাকিগুলো দেখো সব হচ্ছে ওর ছেলে, মুরাদ, অরঙ্গজেব, দারাশিকো আর সুজা ধরো বলেন, এই চারজনই তো ছিল শাহজাহানের ছেলে। তো ছেলেটা কখনো বাবাকে কিছু গিফট দেবে? নিশ্চয়ই দেবে না। তো এটা হচ্ছে মীর জুমলা। মীর জুমলা হচ্ছে তোমার একটা গিফট দিয়েছিলেন, ঠিক আছে। এটার অ্যান্সার আসছে মীর জুমলা। 181 হলো। 182 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ নট ডিপিক্টেড? কাকে ডিপিক্ট করা হয়নি? আমরা জানি হর্স কিন্তু ছিল না, তাহলে এটার অ্যান্সার হর্স। কাউও ছিল না, বলতো তোর অপশন তো নেই, হর্স অ্যান্সার। অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1919 সালে যে রাওলাট অ্যাক্টটা হয়েছিল, সেই রাওলাট অ্যাক্টের যদি রিয়েল নাম, ধরো পরবর্তী পরীক্ষায় কি আসবে যে হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ রাওলাট অ্যাক্ট, তোমাকে অ্যান্সার করতে হবে যে অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাওলাট অ্যাক্টেরই একটা প্রকৃত নাম, যেটা 1919 সালে তৈরি করা হয়েছে, যার বিরুদ্ধে করার জন্য তোমার জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছে, ঠিক আছে। কি বলছে? ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিমি দৈর্ঘ্য অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা এই সমস্ত অঙ্কগুলো জানি যে ট্রেনের দৈর্ঘ্য ধরো টি, আর 1.5 কিলোমিটার হচ্ছে প্ল্যাটফর্ম, আমাদের দুটোকেই অতিক্রম করতে হবে।
কত কিমিতে যাচ্ছে, 60 কিমি পার আওয়ারে যাচ্ছে, এবং মিনিট বসে 2 মিনিট। আমি যখন কিমি পার আওয়ারে করছি তাহলে এটাকেও আওয়ারে নিয়ে যাই, তাহলে 2/60 করলাম মিনিটকে ঘন্টা করার জন্য, 60 কেটে গেলাম, দেখো টি এর মান কত আসবে 0.5 কিলোমিটার। তাহলে ট্রেনের লেন্থ আসে 0.5 কিলোমিটার, আমাকে মিটারে বের করতে দিয়েছে, তাহলে এর সঙ্গে আমি যখন 1000 গুণ করবো তখন কি আসবে আমার আমার 500 মিটার অ্যান্সার চলে আসবে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোনটি অসংগঠিত বা আনঅর্গানাইজ সেক্টরের প্রবলেম নয়? তো কম প্রোডাক্টিভিটি, এটা তো নিশ্চয়ই একটা প্রবলেম। হাই ট্যাক্সেশন, কোথায় ট্যাক্স তো বসাই না ওদের, হাই ট্যাক্সেশন তো নেই, অসংগঠিত কর্ম সেক্টরে তো ট্যাক্সই নেই, তাহলে হাই ট্যাক্সেশন হবে না। যেটা লো টেকনোলজি, লো ওয়েজ, এগুলো তো হবেই। তাহলে অ্যান্সার কি আসবে? অপশন বি। কিছু না জেনে অপশন এলিমিনেট করে করা যাচ্ছে। হাই ট্যাক্সেশন ওখানটায় কোথায় দেয়? আনঅর্গানাইজ সেক্টরতে। হুইচ অফ দ্য ফলোইং অফিসার্স, যারা রেড ফোর্টের যে ট্রায়ালস হয়েছিল তোমার ওই 1945 থেকে 46-এর মধ্যে, সেখানটায় কাদেরকে ডাকা হয়নি সেটা বলেছে। সেখানে দেখছি প্রেম সায়গাল, ঠিক, একে ডাকা হয়েছিল। শাহনাজ খানকে ডাকা হয়েছে, গুরবত সিং ধেলনকে ডাকা হয়েছে, একমাত্র মোহন সিংকে ডাকা হয়নি। তাহলে এটার অ্যান্সার কি আসবে? কাকে ডাকা হয়নি বলছে, তাহলে মোহন সিং আমাদের অ্যান্সার। আমি যদি দেখে নিলাম কাকে হয়েছে, তাহলে একটা কনফিউশন হয়ে যেতে পারে আমাদের। আচ্ছা, বাউন্ডারি বিটুইন গ্রেটার অ্যান্ড লেসার হিমালয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় মেন সেন্ট্রাল থ্রাস্ট। এটা ওই টেকটনিক প্লেটের প্রশ্ন, যে তোমার গ্রেটার এবং লেসার হিমালয়ের মধ্যে যে টেকটনিক প্লেটের যে গ্যাপটা রয়েছে সেটা কি বলছে? মেন সেন্ট্রাল থ্রাস্ট। ওকে, প্রধান কেন্দ্রীয় থ্রাস্ট। হুইচ অফ দ্য ফলোইং মেনশনড বিলো মেনশন ইন্দ্র গ্রিক রুলার্স ইস্যুড কয়েন্স বিয়ারিং দ্য ফিগার্স অফ কৃষ্ণ অ্যান্ড বলরাম? ভেরি ভেরি টাফ প্রশ্ন, যে কোন ইন্দো গ্রিক রুলার্স, আমরা জানি যে ইন্দো গ্রিক রুলার্সরা বহু পরিমাণে তোমার গোল্ড কয়েন্স ইস্যু করতো, তো তার মধ্যে বলছে কোন রাজা কৃষ্ণ এবং বলরামের ছবি থাকা একটা মুদ্রা তৈরি করেছিলেন? এটা অ্যান্সার হচ্ছে তোমার অ্যাগাথোক্লেস অ্যান্সার আসবে। অনেক সময় আমরা মিয়ান্দার করে চলে এসেছি, অ্যাকচুয়ালি মিয়ান্দার আমাদের শুধুমাত্র পড়া জিনিস, যেটা মিলিন্দা পানহো আমরা পড়তাম, যে কোয়ারি অফ তোমার মিলিন্দা বা মিনান্দার, যেটা ওই নাগসেন এর সঙ্গে কথাবার্তা বলে বুদ্ধিস্ট হয়ে গেছিলেন উনি, তো মিলিন্দা পানহোটা আমরা পড়ি। অলতো এটার অ্যান্সার কিন্তু অ্যাগাথোক্লেস। এটা টাফ প্রশ্ন, নো ডাউট। এ ফোটন, যার ফ্রিকোয়েন্সি বা তোমার কম্পাঙ্ক বলেছে 50 হার্জ, সে কতটা এনার্জি তৈরি করে? আমরা একটা ফর্মুলা জানি, ই ইজিক্যাল টু এইচ নিউ। সাধারণে এইচ মানে কি? এইচ এর মান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে দিয়েছে। নিউ মানে কত? নিউ মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক, মানে 50। তাহলে এটা অ্যান্সার কত আসছে? দেখো 50 এইচ। অলতো আমাদের আরো একটা ফর্মুলা মনে রাখতে হয়, ই ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা। যখন ল্যামডার নাম বলে তখন আমরা করি, আর আমরা জানি ল্যামডা ইকাল টু 1 বাই নিউ। ওকে, এই তিনটে কিন্তু একদম মনে রাখবে, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এমনকি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসেও। বলছে কোন দেশ সর্বপ্রথম আফগানিস্তানকে স্বীকৃতি দিয়েছিল? সরকার মানে আফগানিস্তানের যে তালিবান সরকার ছিল তাকে স্বীকৃতি দিয়েছে। কে দিয়েছে? রাশিয়া। কত সালে দিয়েছে? 2025 সালে। 2025 সালে রাশিয়া হচ্ছে প্রথম দেশ যে হচ্ছে তোমার তালিবান গভর্নমেন্টকে রিকগনাইজ করেছে। ভারত কিন্তু এখনো অফিসিয়ালি রিকগনাইজ করেনি। এখানে কি বলছে? উদ্ভিদের বৃদ্ধি রোধকারী, দেখো অক্সিজেন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই তিনটে হচ্ছে বৃদ্ধি বা তোমার তোমার গ্রোথকে প্রমোট করে। একমাত্র অ্যাবসিসিক অ্যাসিড যেটা আছে সেটা ইনহিবিট করে, মানে সেটাকে রোধ করে, মানে রিভার্স গিয়ারে চলে যায়। 192 বলছে র্যাবিট, এই র্যাবিট থেকে কোনটা তৈরি করা যাবে না? দেখেই বুঝতে পারছি এখানে কোনো কোথাও তো জি নেই, তাহলে ব্যাগ নিশ্চিতভাবেই তৈরি করা যাবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। হুইচ আর্টিকেল ডিলস উইথ পার্সনস, যে ভলেন্টারিলি অ্যাকোয়ার করছে বাইরের একটা ফরেন সিটিজেনশিপ? আমরা জানি যে বাইরের তুমি ফরেন সিটিজেনশিপ নিলেই, তো আমাদের তো ডবল সিটিজেনশিপ নেই, তাহলে তোমাকে ভারতবর্ষের সিটিজেনশিপটাকে সরিয়ে দিতে হবে। মানে আমরা বলেছিলাম না, নয় নয় মানে না, তাহলে না বলে যে ইন্ডিয়ান সরকার বলে যে না, তোমাকে তো আর দেবো না। তাহলে ফরেন সিটিজেনশিপ তুমি নিয়ে নিয়েছো ভলেন্টারিলি, তার মানে আমার দেশের সিটিজেনশিপ তোমার বাদ হয়ে যাবে। তাহলে এটা কোথায় লেখা আছে? আর্টিকেল 9। ওকে, তাছাড়া আর্টিকেল, আমরা তো 5 থেকে 11 পর্যন্ত সবকটাই পড়ি, খুবই ইম্পর্টেন্ট, একটাও কিন্তু ছাড়া যাবে না। হু ফাউন্ডেড হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস? দেখো খুব কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, যার নাম, যে ককরোচ জনতা পার্টিতেও সিজেপিতে জয়েন করেছিল, সে মানে তার যে প্রোটেস্টে জয়েন করেছিল, সোনাম ওয়াংচুক অ্যান্ড গীতাঞ্জলি জি আংমো। এটাই অ্যান্সার। তার অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এ ক্লার্ক হ্যাজ 3 লেটার্স, মানে ক্লার্কের হচ্ছে তোমার 3টে লেটার্স দিয়েছে, এবং 3টে ভাষায় হচ্ছে অজানা। আমি ধরো কথার কথা ধরে নিলাম যে একটা ধরো তার কাছে হিন্দি আছে, একটা বেঙ্গলি আছে, আর একটা ইংলিশ আছে, 3টে আছে, কিন্তু সে একটাও ভাষা কিন্তু জানে না। ধরো সে তামিল একটা লোক, সে কিছুই জানে না, এবং তাকে 3টে খামও দেওয়া হয়েছে। 3টে খামে সেখানেও প্রতিটি ভাষা ঠিক ইয়েতে ঠিকানা লেখা আছে বা একই ভাষায়। তার মানে ধরো সেই 3টেও HBE যে কোনো একটা ভাষায় লেখা আছে, কিন্তু 3টে খাম রয়েছে। এখন বলছে যে সেই কেরানিটিকে যদি চিঠিগুলো খামগুলিকে ভরতে হয়, তবে তিনি কত উপায়ে
কাজটি করবেন যাতে তিনটে খামের কোনোটিতেই সঠিক ঠিকানা সংবলিত চিঠিটা না থাকে, মানে একটাও ঠিক করবে না, সব ভুল করবে। তো একটা হতে পারে, ধরো ও ভুল করে একটা খাম, প্রথম বলছে কি, ধরো এখানে ধরো বি ঢুকিয়ে দিল, এখানটায় বি ধরলো, এখানটায় ই ধরলো, আর এখানটায় এইচ ধরলো। দেখো একটা তো মিললো না, বি ই এইচ, তার মানে একটা উপায় তো এইভাবে করতে পারছে। আমি দেখি আর কি কোনো উপায় আছে। আমি যদি এখানটায় দেখি, ধরো ঈদ আছে, তো আমি ধরো এইচ বি তো করা যাবে না, একবার বি করলাম, তা একবার আমি এখানটায় ধরো ই করলাম, এখানটায় ই করলাম, আহ এখানটায় ধরো বি করলাম, আর এখানটা এইচ করলাম। দেখো এটাও করা যেতে পারে, ই এইচ বি, সেক্ষেত্রে ধরো মিল হচ্ছে না। তাছাড়া দেখো আর কিছুই হবে না, কারণ এখানটায় দেখো, এখানটা আমি এইচ বসাতে পারছি না, এখানে দেখো ই আর এইচ হয়েছে, এখানেও এইচ বসাতে পারছি না। তার মানে একমাত্র কি হচ্ছে, দুটো উপায় করতে পারবে, এটা কোনো কোশ্চেন না, এটা এভাবে অ্যানালিটিক করলে কিন্তু অ্যান্সার হয়ে যেত অপশন 2, অলদো টাফ কোশ্চেন, নো ডাউট। 196, এপ্রিল 7, 2026-এ দুটো নেশনস ভেটো দিয়েছে, মানে ভেটো প্রদান করেছে। আমরা জানি ইউনাইটেড নেশনসে 5টা সিকিউরিটি কাউন্সিলের তোমার দল আছে, কে কে? ইউএসএ, এটা পারলেই কিন্তু জানলেই হয়ে যেত আমাদের। ইউএসএ রয়েছে, ইউকে রয়েছে, ফ্রান্স রয়েছে, রাশিয়া আর চায়না, এই 5টাই তো রয়েছে আমাদের, তাই না? এর মধ্যে ভেটো তো দেওয়ার এদেরই পাওয়ার রয়েছে। এখন অপশন এলিমিনেট করো, দেখো চায়না আর নেদারল্যান্ড, নেদারল্যান্ড তো নেই, তাহলে এটা হতে পারে না। ইউক্রেন তো নেই, এটা হতে পারে না। পাকিস্তান কলম্বিয়া তো নেই, তাহলে এটাও হতে পারে না। তো যদি ভেটো দেওয়ার, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি জানার দরকার রয়েছে? আমি এমনিই পড়ে বুঝতে পারছি যে ভেটোতে এই 5জনই দেবে। এর মধ্যে দেখো রাশিয়ার চায়নাতে একটা অপশনই রয়েছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? 196 এ হবে। এ হবে, সবসময় সবকিছু জানবো বলে হয় না, কিছু কোশ্চেন অবজার্ভ করেও আমাদের কিন্তু করতে হবে। 197, হু অ্যামং দ্য ফলোইং গুপ্তা রুলার্স ক্রেডিটেড উইথ ডিফিটিং দ্য হুনাস? যে হুনাদের হারিয়েছে সেই কিন্তু আবার সুদর্শন লেকও রিপেয়ার করেছিল, তার নাম হচ্ছে স্কন্দগুপ্ত। অনেকবার প্রশ্ন এসছে, বারবার রিপিটেশন। হুইচ ফুটবল ক্লাব ওন দ্য ফার্স্ট এডিশন অফ ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025? যারা খেলা দেখে তারা জানে যে চেলসি কিন্তু পিএসজি কে 4-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল, এবং চেলসি জিতে গিয়েছিল 2025-এর ওয়ার্ল্ড কাপ। রিয়াল মাদ্রিদ খুব একটা কিছু করতে পারেনি, ঠিক আছে? আর বার্সেলোনা তো চান্সই পায়নি। নেম দ্য টাউন দ্যাট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ কার্লোলি রিভার? এটাও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অনেকবার আসে। কার্লোলি রিভারের তটে কোন তোমার তৈরি হয়েছে, সেটার অ্যান্সার হচ্ছে তোমার জলপাইগুড়ি। জলপাইগুড়ি হচ্ছে কার্লোলি রিভারের বা ক্যারোলা রিভার, যেটা করলাও বলে, বাংলাতে করলা রিভার বলে, করলা রিভারের আশেপাশে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমার জলপাইগুড়ি। ওকে, তাহলে দেখো আর শেষ প্রশ্ন, ইন্ডিয়ান সঙ্গীত সমাজ কে তৈরি করেছিলেন? এর অ্যান্সার হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তাহলে আমরা 200টা করলাম, কিন্তু একটা কোশ্চেন বাকি রেখেছি, দেখো 177, ওইটা আমরা একটু করে নেবো, ঠিক আছে? তার একটা বললাম যে সব থেকে টাফ ভালো প্রশ্ন 177 রয়েছে, ওইটাতে একটু 177 না 117, সরি সরি, আমরা চলে গেলাম 117-তে, আমরা যাবো। একটু মাথা খাটিয়ে বুঝবে, ঠিক আছে? দেখো 117, খুবই ভালো প্রশ্ন। বলছে একটা পার্সন ওয়াক্স 500 মিটার, ঠিক আছে? তো ওয়াক্স নর্থ ইস্ট 500 মিটার গেছে, মানে ধরো এখান থেকে নর্থ ইস্ট মানে এইভাবে গিয়েছে 500 মিটার, তো এটা 500 মিটার করলাম। দেন 1 কিলোমিটার টু সাউথ, মানে 1 কিলোমিটার দক্ষিণে হাঁটেন, মানে এইদিকে নামবে। তো 1 কিলোমিটার মানে 1000, সবই তো মিটারে বলেছে, তো 1 কিলোমিটারটাকে মিটারে করে দিই, তাহলে 1000 মিটার করলাম। তো আমি বুঝতে চাইছি যে এই ডিস্টেন্সটাতে কি 1000 হয়ে যেতে পারে, মানে এই যে ছোট ডিস্টেন্স ধরো এ আর সি, এইটুকু কি 1000 বলতে পারি না? কেন? কারণ দেখো এখানটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যার অতিভুজি 500, তার একটা বাহু তো 1000 হতে পারে না, কারণ আরেকটু আসতে হবে এখানটায়। ধরে নিলাম এইখান থেকে এতটুকু হচ্ছে 1000 মিটার ডিস্টেন্স আমি গিয়েছি। এবার বলছে ডান দিকে ঘুরে আরো 1 কিলোমিটার পথ গেছে, তাহলে 1 কিলোমিটার পথ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইখান থেকে ধর এটার নাম দিলাম বি, এইটুকু কি 1000 হতে পারে? এটা হতে পারে না, একই কনসেপ্টে, যার অতিভুজি 500, বাহুগুলো তো তার থেকে ছোটই হবে, তাহলে 1000 বলতে এইটুকু 1000 হবে না, 1000টা বলতে ধরো এতটুকু পর্যন্ত লাগবে। এর মধ্যে এটা করলে এই এই গোড়াটা হচ্ছে, এতটা হচ্ছে 1000, ঠিক আছে? খুব ভালো অঙ্কীয় কিন্তু। এরপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিমে হাঁটেন, মানে এরকম হেঁটে যাওয়ার 500 মিটার, ঠিক আছে? এবার বলছে অবশেষে 1000 কিলোমিটার উত্তর দিকে হেঁটেছে, তাই আমি এটাকে যোগ করলাম। এবার প্রশ্ন হচ্ছে উত্তর দিকে হেঁটেছে মানে এই দিকে গিয়েছে, কারণ প্রশ্ন হচ্ছে এইটুকুই কি 1000 হতে পারে? আমি দেখছি এটাও তো আবার 90 ডিগ্রি, 500 তো এইটা, তার মানে অতিভুজ 500, তার মানে নিশ্চিতভাবে সাইড তো 500 থেকে কম হবে, তার মানে আমি টোটালটা বললাম এইটুকু হতে পারে 1000 কিছু একটা, মানে এই টোটালটা 1000। এবার দেখো যখনই 500 ওয়ার্ডটা লেখা আছে অতিভুজ, আমাদের মাথায় আসবে যে একটা ট্রিপলেট আমাদের হয় 3, 4 আর 5-এর, তাহলে সেই হিসেবে 100 দিয়ে গুণ করে আমরা বলতে পারি 300, 400 আর 500 একটা ট্রিপলেট হয়, মানে অতিভুজ যদি 500 হয় তাহলে দুটো সাইড হতে পারে 300, 400। তো আমি ধরে নিলাম এই সাইডটাকে 300 ধরলাম, মানে এসি এইটুকু ধরলাম 300, তাহলে এই যে সিডি এইটুকু, এটার মান কত আসবে? 1000, টোটালটা যদি 1000 হয় তাহলে এই উপরটা যদি 300 হয় তাহলে এইটুকু হবে 700। এবার বলছে দেখো, তারপরে এইটুকু যদি আমি 300 ধরে নিই, তাহলে এইটুকু কত বলতে পারি? এটা তো 400 হবে, কারণ দুটো সাইড হবে 300 আর 400, এটা 400, মানে এইখান থেকে এইটুকু সেটাও 400 হবে। ও টোটাল 1000 গিয়েছে, তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি কত, এইটুকু কত গিয়েছে? এইটুকু হচ্ছে 600,
কারণ 1000-এর মধ্যে 400 চলে গেছে, মানে এইটুকু তোমার 600 গিয়েছে। এবার দেখো এইখানটা এরকম ভাবে গিয়েছে, আবার 1000 বলছে এখানটায়, তোমার এইটা হচ্ছে 1000, অলরেডি ধরো তোমার এখানটায় আরো আরো একটা ধরলাম, ধরো এটাকে 300 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এটা 300, তার মানে এটা ধরো 400, তাহলে স্যাটিসফাই হয়ে গেল। আর 300 তার মানে টোটালটা 1000, তার মানে এখান থেকে আরো 700, মানে এইটুকু কত, এইটুকু 700 হবে। তাহলে দেখো এইখানে এইটুকু 700, এইটুকু 700, তার মানে কি একদম এরকম প্যারালালি হয়ে গেল না, প্যারালাল জায়গায় চলে এলো। তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। প্রশ্ন বলেছে শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি সবশেষ কোথায় থাকবেন। তাহলে এইখানকার অপোজিশন কোন দিকে আছে, এই দিকটায়। দেখো এইটুকু 600 আর এইটুকু 400, তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্স তো হয়ে গেল, আবার ওয়েস্টেও থাকলো। তাহলে এটার অ্যান্সার কি আসছে, এটা আসছে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা টোটাল 200টা প্রশ্নের উত্তর করলাম। এখন আসি আমরা কাট অফ প্রেডিকশনে। আমার ধারণা অনুযায়ী কোশ্চেন তো ভালোই স্ট্যান্ডার্ড এসছে। আমার ধারণা অনুযায়ী ধরো 100 থেকে 105 পর্যন্ত জেনারেলের কাট অফ থাকতে পারে। আমার মনে হয় না যে এর থেকে কম থাকবে, কারণ বেশ কয়েকটা রিপিটেটিভ প্রশ্নও রয়েছে। তো 100 থেকে 105 পর্যন্ত আমাদের বলা যেতে পারে জেনারেল ক্যাটাগরির কাট অফ থাকতে পারে। ঠিক আছে, তো আজকের আমাদের এই অ্যানালিসিস এই পর্যন্ত।